আপনার ডাক মা নিশ্চয়ই শুনবে, সেই কারণেই আপনি নজরুল মঞ্চে গিয়েছেন। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তার সাথে আরো কয়েকটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আমাদের বক্তব্য রাখবো এবং তারপরে আপনাদের যদি প্রশ্ন থাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে আমাদের বিভীষিকাময় দেশভাগের কারণে 1947 সাল থেকে অদ্যাবধি বিগত দিনে পূর্ব পাকিস্তান, আজকে বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীরা ভারতবর্ষে আশ্রয়ের জন্য আসেন এবং তার মধ্যে এই পশ্চিমবঙ্গে হিন্দু শরণার্থীদের মধ্যে মতুয়া সমাজ বা মতুয়া সম্প্রদায়ের আগত সনাতনীদের সংখ্যা একটা বিরাট সংখ্যক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই তিনি এবং তার দল, তার সরকার মতুয়া সমাজকে ভোট ব্যাংকের চোখে দেখার কারণে নানাভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেন। এটা আজকে নয়, 2019 সাল থেকে এটা লাগাতার চালিয়ে আসছেন এবং মতুয়া ঠাকুরবাড়ির পরিবারের মধ্যেও রাজনৈতিক বিভাজন ঘটিয়ে এই সম্প্রদায় বা সনাতনীদেরকে বা মতুয়াদের দুর্বল করার চেষ্টা আমরা দেখেছি। আমরা জানি যে বিভীষিকাময় দেশভাগের আগে যখন দলে দলে অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া ছিলেন তাদেরকে যারা ইসলামিক শাসক ছিলেন বা তারা ধর্ম পরিবর্তন করার জন্য চাপ দিতেন। 1907-08 সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে মতুয়া সৃষ্টি হয় এবং 1945 সাল থেকে প্রণম্য পিয়ার ঠাকুরের নেতৃত্বে নাগরিকত্বের প্রশ্নে এক সংঘবদ্ধ দাবি এবং সংগ্রাম চালু ছিল এবং বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে যারা শাসন করেছেন, কখনো কংগ্রেসের সময়কাল, কখনো বামফ্রন্টের সময়কাল, তারা এদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশেও যারা ক্ষমতায় ছিলেন তারাও অনেক সময় প্রতিশ্রুতি এদের দিয়েছেন, কিন্তু কেউ পূরণ করেননি। 19 সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে সভা করতে এসে দেশের প্রধানমন্ত্রী বলে গেছিলেন যে আমরা যদি এবারে ক্ষমতায় আসি, আমরা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ নাগরিকত্ব সংশোধনী বিল আমরা এনে আপনাদেরকে সহ নাগরিক বা সমনাগরিকের মর্যাদা দেব। তিনি তার কথা রেখেছেন এবং নাগরিকত্ব দিয়েছেন। সেই সময়কালে যখন গোটা ভারতবর্ষ সিএ কে সমর্থন জানিয়েছে, কোথাও কোনো প্রতিবাদ হয়নি, প্রথম সিএ কে ক্যাকা ছি ছি বলে কলকাতার উত্তরের সিথির মোড় থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত মমতা ব্যানার্জি মিছিল করেছিলেন
যে এই সিএএ মানে এনআরসি, এতে মুসলিমদেরকে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়া হবে এবং যারা রয়ে যাবেন তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এবং তিনি আগুনটা লাগিয়েছিলেন। তার ফলশ্রুতিতে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের যে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিণতি, সেই 19-এও কিন্তু মালদার শামসি থেকে মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারি এক্সপ্রেস পোড়ানো থেকে, রেল লাইন ওপড়ানো থেকে, বেলডাঙ্গা রেজিনগরের রেল স্টেশনে আগুন লাগানো থেকে, নবান্নর ঢিল ছোড়া দূরত্বে সাঁতরাগাছিতে লাইন দিয়ে 37টা বাস পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে উলবেড়িয়াতে ভেলোর থেকে আসা করমণ্ডল এক্সপ্রেসে পাথর বৃষ্টি থেকে শুরু করে নানা ঘটনা আপনারা দেখেছেন। এবং তার ভুল বুঝানোতে তৎকালীন বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা ভুল বুঝেছিলেন। তাদেরকে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা রাস্তায় নামিয়েছিলেন। অনেক সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি, সাধারণ মানুষের অসুবিধা, পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরা, এরকম অনেক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছিল। এবং 20 সালে আপনার করোনা বা কোভিড আসার জন্য সিএএ রুল কার্যকর হলো না এবং 21-এর বিধানসভা ভোটে মুসলিম জনগোষ্ঠীকে এনআরসি 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 সিএ কে এনআরসি এনআরসি বলে শতকরা 90% বেশি মুসলিম ভোটকে পকেটে পুরে উনি ক্ষমতায় এলেন। তারপরে 2024-এর 6 মার্চ সিএএ এর রুল চালু হয়ে গেল। সেদিনও উনি বিরোধিতা করেছেন, ভুল বুঝানোর চেষ্টা করেছেন এবং সেই রুলে আজকে গোটা ভারতবর্ষে ভারত সরকার এবং প্রাদেশিক সরকারের সমন্বয়ে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সিরা তারা নাগরিকত্বের মর্যাদা ভারতবর্ষে পেতে শুরু করে। অন্যান্য রাজ্যে অ্যাপ্লিকেশনগুলো 90% প্রায় রিজলভ হয়ে গেছে, সিটিজেনশিপ সার্টিফিকেট তারা পেয়েছে। এই রাজ্যের ক্ষেত্রেও প্রায় 60,000-এর অধিক দরখাস্ত আছে এবং ইতিমধ্যে 1,000-এরও বেশি তারা সার্টিফিকেট পেয়েছেন এবং প্রত্যেক দিনই শুনানির মাধ্যমে প্রক্রিয়া মেনে দ্রুত শুনানির কাজ ত্বরান্বিত হচ্ছে এবং অনেকেই পেয়ে যাবেন বা পাচ্ছেন এবং লোকের মধ্যেও ভয় কাটিয়ে লোক সিএএতে অ্যাপ্লিকেশন করছে। সিএএ কার্যকর হওয়ার পরে প্রমাণ হয়েছে যে এটা এনআরসি নয়, এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোনো সম্পর্ক নেই। আবার একটা ভোট আসছে, তাই আবার এনআরসির জুজু দেখাতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অস্ত্র হচ্ছে এসআইআর। ব্যবহার করছেন কাকে? ঠাকুর বাড়ির মধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকা মাননীয়া শ্রীমতী মমতা বালা ঠাকুর মহোদয়া, রাজ্যসভার সাংসদ এবং তৃণমূলের একটা অংশকে। এবং এর ফলে আপনারা জানেন যে আজকে আমাদের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সাংসদ শান্তনু ঠাকুরের বাড়িতে তৃণমূলের কিছু লোক হামলা করতে গেছিল। সেই হামলাকারীদেরকে স্থানীয় মতুয়া সমাজ এবং নাগরিকরা ঠাকুরনগরে প্রতিরোধ করেছিল। সেটাকে কেন্দ্র করে মামলা তো করেছেন, গ্রেপ্তার তো করেছেন, সাথে সাথে আজকে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বাজার গরম করার চেষ্টা করেছেন। সেই কারণে আজকে আমাদের
এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা বিশেষ করে হিন্দু শরণার্থী মতুয়াদের পাশে নরেন্দ্র মোদীজি যেভাবে দাঁড়িয়েছেন, তার কথা রেখেছেন, যেভাবে একদিকে দেশের স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ঠাকুরের জন্মস্থান বর্তমান বাংলাদেশের ওড়াকান্ডিতে যাননি, যেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে সেখানে প্রণাম নিবেদন করে এসেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলার গাজলে একটি কর্মসূচিতে দাঁড়িয়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম তিনি বিকৃত করে উচ্চারণ করেছেন, যে উচ্চারণ আমি করতে পারবো না, ঠাকুরদেরকে অপমান করে করেছেন। এই তো নরেন্দ্র মোদীজির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্মান এবং মর্যাদার প্রশ্নে মানসিকতার ভিন্নতা, এই দুটো ঘটনার মধ্য দিয়ে আমরা তুলে ধরতে পারি। তিনি বাংলাদেশের যখন হিন্দু শরণার্থীরা আক্রান্ত হয়, যখন তারা ঘর ছাড়তে বাধ্য হন, তখন এই মুখ্যমন্ত্রী মুখ থেকেও কোনো বক্তব্য বেরোয় না। আবার একইভাবে বামপন্থীরা অপারেশন সিঁদুর হলো কেন, জবাব চাই, জবাব দাও। আবার এখন মিছিল হচ্ছে সাম্রাজ্যবাদ ভেঙে দাও, কিন্তু দীপুচন্দ্র দাসের জন্য এদের মুখ থেকে কোনো আওয়াজ বেরোয় না, এটা সবাই জানে। মতুয়া সমাজ মূলত নিজেদের মতুয়া সমাজ এবং ঠাকুরদের যে তাদের দেখানো মত পথকে রক্ষা করার সাথে সাথে সনাতনকে রক্ষা করার জন্য তারা দেশ ছেড়েছেন। এমনকি বেশ কিছু, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তার এমএলএ রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী মতুয়া সম্প্রদায়ের একজন মানুষকে দিয়ে নিজের পা ধৌত করেছেন, যেটা গণতন্ত্রের পক্ষে এবং বর্তমান অবস্থার ক্ষেত্রে একটি লজ্জাজনক অবস্থান। এর বাইরেও পরম শ্রদ্ধেয় মা বড় মা বীণাপাণি দেবী তার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মতুয়া সমাজকে এবং ঠাকুর বাড়িকে আক্রমণ করেছেন, এটা সবাই জানেন। মমতা ব্যানার্জির সিএ এর বিরোধিতা, যে সিএ তে আজকে মানুষ গিয়ে অ্যাপ্লিকেশন করছে নাগরিকত্বের জন্য, 11ই ডিসেম্বর 2020 মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই দেশে কোনো সিএ হবে না, কোনো এনআরসি হবে না। এটা বাঙালিদের বাংলা থেকে বের করে দিয়ে গুজরাট বানানোর জন্য বিজেপির একটি চক্রান্ত। যদি সিএ কার্যকর করতে দেওয়া হয়, তবে ওরা আপনার দিদিমার বয়স আর ঠাকুরদার জন্ম তারিখ জানতে চাইবে। আপনারা কি সেটা জমা দিতে পারবেন? 20 জানুয়ারি 2020 আপনারা এনআরসি নিয়ে চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি, কেউ আপনাদের অধিকার কেড়ে নিতে পারবেন না। সিএ নিয়েও চিন্তা করবেন না, বাংলায় সিএ আর এনআরসি আমি কিছুতেই হতে দেব না। এটা আদতে মতুয়া সমাজের পক্ষে বক্তব্য না তাদের সিএ এর অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা? 10ই নভেম্বর 2022 মোদিজিকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন। 31 মার্চ 2024 সিএ হলো বৈধ নাগরিকদের বিদেশি বানানোর একটি ফান্ড, খবরদার এই পোর্টালে কেউ নাম রেজিস্ট্রেশন করবেন না। মুখ্যমন্ত্রী 12ই মার্চ 2024 এই আইনে আবেদন করলে আপনার কাস্ট সার্টিফিকেটও বাতিল হয়ে যাবে। যে 60,000 বাংলাদেশের হিন্দু শরণার্থী আবেদন করেছেন, কারোর কোনো সামাজিক প্রকল্পের সুবিধা, কাস্ট সার্টিফিকেট বা অন্যান্য কিছু বাতিল হয়েছে বা রদ হয়েছে, এর একটিও উদাহরণ কেউ দেখাতে পারবেন না। তাই মিথ্যাচার করে, বিভ্রান্ত করে আজকে মতুয়া সমাজের মধ্যে বিভাজন তৈরি করা, সনাতনী হিন্দুদেরকে দুর্বল করা
বাংলাদেশি হিন্দু শরণার্থীদেরকে ভয় পাইয়ে দেওয়া এবং ঠাকুরবাড়ির মধ্যে বিভাজন তৈরি করে রাজনীতিকে প্রবেশ করানোর মধ্য দিয়ে আজকে যে কাজগুলো করেছেন, আমরা ভারতীয় জনতা পার্টি তার তীব্র নিন্দা করি। তাই যখন মহুয়া মৈত্র বলেন, কৃষ্ণনগরের সাংসদ, যে মতুয়া নমশূদ্ররা লক্ষ্মীর ভান্ডার নেওয়ার জন্য, ভাতা নেওয়ার জন্য আমাদের কাছে পৌঁছে যান কাঠের মালা পরে, এই আচার মালাকেও যেভাবে অপমান করা হয়েছে সেটাও আপনারা নিশ্চিতভাবে জানেন। তাই আমরা মনে করি এই আন্দোলন বা এই প্রতিবাদ এতে প্রকৃত মতুয়া সমাজ যুক্ত নয়। তৃণমূল কংগ্রেস পরিচালিত নির্বাচনের আগে একটি ড্রামা এবং নাটক, এবং সর্বোপরি শুধু 2014 31 ডিসেম্বরের মধ্যে আসা বাংলাদেশি হিন্দু শরণার্থীদের সিএএ এর মধ্য দিয়ে সহনাগরিকত্বের মর্যাদা নয়, যখন এখানকার পশ্চিমবঙ্গ পুলিশ হিন্দু শরণার্থী যারা 2014 সালের পরেও এসেছেন, বিশেষ করে 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশের নির্বাচিত বৈধ সরকারকে অবৈধভাবে জামাতিরা হটিয়ে যে দখল করার পরে তারা টার্গেট করেছিল হিন্দু সমাজকে। রতন মজুমদার বলে একজন সরকারি কর্মচারীকে বলা হয়েছিল ধর্ম ছাড়বে না চাকরি ছাড়বে। তিনি বাধ্য হয়েছেন ধর্ম ছাড়তে। তার নাম এখন নোটারিতে হলফনামা করে শেখ শফিউল্লাহ। আর যারা ছাড়তে চাননি ধর্ম, গীতার বাণীকে রক্ষা করতে চেয়েছেন, ধর্ম রক্ষতি রক্ষিত, তাদেরকে পশ্চিমবঙ্গের একমাত্র পুলিশ অত্যাচার করেছে। বাংলাদেশ থেকে 5ই আগস্টের পরে চলে আসা 2024-এ 85 বছরের বৃদ্ধা মা তার 45 বছরের বিবাহিত কন্যাকে নিয়ে এক কাপড়ে খালি পায়ে তারা পঞ্চগড় জেলা থেকে জলপাইগুড়ি হয়ে রায়গঞ্জে এসে উঠেছিলেন এক দুরাত্মীয়র বাড়িতে। তাকে পর্যন্ত গ্রেপ্তার করে তাকে 2 বছরের জেল দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ এফআইআর করেছে, চার্জশিট করেছে এবং দ্রুত 3 মাসের মধ্যে ট্রায়াল করিয়ে তাকে কনভিকশন করা হয়েছে। তিনি এখন রায়গঞ্জে জেলে আছেন। রানাঘাট জেলে গেলে, বারাসাত জেলে গেলে আপনারা দেখতে পাবেন কত বাংলাদেশের হিন্দু সেখানে জেলের মধ্যে আটকে আছে এই মমতা ব্যানার্জির পুলিশের এফআইআর করার জন্য। তাই বাধ্য হয়ে ভারত সরকার, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে আরেকটা অর্ডার করে দিয়েছেন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে আসা বাংলাদেশি হিন্দু শরণার্থীদেরকে মমতা ব্যানার্জির আশ্রিত, তার পোষিত পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য 31/12/2024 পর্যন্ত যারা বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য ভারতে আসবেন, তাদেরকে ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো পুলিশ তাদেরকে হয়রানি করতে পারবে না। জোর করে ডিপোর্ট, তাদের আবার ফিরিয়ে দেওয়া, পুশব্যাক করতে পারবে না। এটা নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন। তাই বাংলাদেশি হিন্দু শরণার্থীদের কাছে হিন্দুস্তান, ভারত মাতা আজকে আশ্রয় দান শুধু নয়, তাদেরকে সুরক্ষিত রাখার কাজটা যদি কেউ করে থাকেন, শুধু ওড়াকান্দিতে গিয়ে প্রণাম করা নয়, তাদেরকে 31/12/2024 পর্যন্ত সুরক্ষা প্রদানের কাজ এবং সিএএ এনে তাকে কার্যকরী করার কাজ নরেন্দ্র মোদীজির সরকারই করেছে। সবচেয়ে বড় উদাহরণ, পাহেলগামে বস্ত্র সরিয়ে হাতের তাগা দেখে কলমা পড়তে না পড়ার কারণে যে হিন্দুদের খুন করা হয়েছিল, সেই বিটান অধিকারীর স্ত্রীকে নাগরিকত্বের মর্যাদা 15 দিনের মধ্যে দিয়ে সবচেয়ে বড় উদাহরণ আজকে ভারত সরকার, বিজেপি সরকার, এনডিএ সরকার, মোদীজির সরকার প্রমাণ করেছে। সাথে সাথে আমরা কোশ্চেন নিই, তারপরে বলুন। আসুন, আজকে সকালেই আপনি জ্ঞানেশ কুমারকে একটা চিঠি পাঠিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গোটাটাই ভিত্তিহীন কথাবার্তা বলেছেন।
বলুন, শুনছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভিত্তিহীন প্রশ্নটা করুন। চিঠি তো দিয়েছে, সবাই জানে। পত্রযুদ্ধ মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতা না, এটা তো পত্র যুদ্ধ বলবো না, এটা বিরোধী দলনেতার কাজ। 2011 সালে সিপিএম এর বিরোধী দলনেতা এগুলো করতো না। 2016 সালে কংগ্রেসের বিরোধী দলনেতা এগুলো করতো না। এটা বিরোধী দলনেতার কাজের মধ্যে পড়ে, যে রাজ্যের লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী, তিনি অসত্য বলে যে সাংবিধানিক সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সঠিক তথ্য এবং ওনার তোলা অভিযোগগুলি খণ্ডন করার ক্ষেত্রে কিছু তথ্য দিয়ে একটি সাংবিধানিক বডি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রী মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতার। আমার কাজের পরিধির মধ্যে এটা পড়ে, তাই আমি করেছি। এবং শুধু চিঠি বা পত্রযুদ্ধ বললে হবে না, আমি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছি। যেমন মুখ্যমন্ত্রী বলেছেন কোনো প্রস্তুতি ছাড়াই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব থাকলেও তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবারে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো আপনি যদি দেখেন, আমি পয়েন্ট ওয়াইজ তার উত্তর আমি দিয়েছি যে ইলেকশন কমিশন অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে ট্রেনিং দিয়ে, এই রাজ্য থেকেও 1000-এর বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন। এবং ওনার সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। উনি আইপ্যাককে লাগিয়ে হঠাৎ করে একটা 60 বছর 62 বছরের লোককে এখন বার্থ সার্টিফিকেট দিতে চাইছেন। উনি বার্থ সার্টিফিকেটের আইন জানেন না। বার্থ সার্টিফিকেট এত বয়সে হয় না। উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত, কান দিয়ে না দেখে চোখ দিয়ে পড়া উচিত। উনি যদি বিরোধী দলনেতাকে কোনো মেসেজ পাঠান যে কোন বইটা কোন পাতায় আছে, আমি ওনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। কারণ শেখার কোনো বয়স নেই, উনি আমার থেকে বড়, শেখার বয়স নেই। আমাকেও অনেক কিছু শিখতে হয়, শিখতে লজ্জা থাকাও উচিত নয়, শেখার কোনো শেষও নেই। স্বাভাবিকভাবে এটা ডোমিসাইল সার্টিফিকেট 10 বছর না হলে সে সার্টিফিকেট অ্যাকসেপ্টেড নয়। কারণ আইপ্যাকের প্রতীক জৈনের তৈরি করা ফর্মুলাতে অবৈধ ভুয়া ভোটার, ডেথ ভোটার, বাংলাদেশের অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীকে রাখার জন্য আপনি যদি দক্ষিণ 24 পরগনায় দুর্নীতিগ্রস্ত জেলা শাসক সুমিত গুপ্তাকে কলকাতা কর্পোরেশনের কমিশনার বানিয়ে বড় ভিত্তিক বার্থ সার্টিফিকেট দিতে চান, তাহলে তো অবৈধ হবেই। ইলেকশন কমিশনের সফটওয়্যার এত আপডেটেড, ওরা এআই ফটো স্ক্যান লাগিয়েছে। আপনার ভুয়া বার্থ সার্টিফিকেট গুলো বিএলওরা এবং ইআরওরা আপলোড করছে ডিওদের কাছে, ওরা রিজেক্ট হচ্ছে। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে, কাট অফ ডেট রয়েছে, সাল রয়েছে, তারপরে যদি আপনি সবাইকে ওবিসি করতে আরম্ভ করেন, ওবিসি কারা হবে তো ওবিসি কমিশন এবং ভারতবর্ষের পার্লামেন্ট বলে দিয়েছে। হিন্দুরাও আছে, মুসলিমরাও আছে, 34টা মুসলিম জনগোষ্ঠী যাদের আর্থিকভাবে দুর্বল বলা হয়েছে তারা আছে। কিন্তু আপনি সবাইকে দিয়ে দিতে চাইছেন, 98% মুসলিম জনগোষ্ঠীকে দিয়ে দিতে চাইছেন ওবিসি সার্টিফিকেট। ইলেকশন কমিশন সেই কথাই আইন বলেছে। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে,
কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্টের কাট অফ ডেটের বাইরে এবং যে কমিউনিটিগুলোকে ওবিসি সার্টিফিকেট দেওয়া যায় তার বাইরে নতুন করে ওবিসি সার্টিফিকেট দেওয়া যাবে না। তাই মুখ্যমন্ত্রী এখন মাঝপথে গিয়ে প্রথম কথা তিনি প্রথম বিএলওদেরকে চমকে দিয়েছিলেন এবং ইলেকশন কমিশনেরও কিছু ত্রুটি হয়েছে। ইলেকশন কমিশন যদি স্টেট অবজারভার বা জোন অবজারভার অনেক আগে দিতে পারতেন তাহলে 25, 26, 27 নভেম্বর যে 40-50 লক্ষ বিএলওদের চাপ দিয়ে আপনারা অনেকেই দেখিয়েছেন, ধূপগুড়ি দেখিয়েছেন যে ডাটা এন্ট্রি অপারেটর কারা ছিল, হুগলি জেলাতে আপনারা ধরেছেন আরামবাগে, আপনাদের সব দেখিয়েছেন আপনারা। ইলেকশন কমিশন অনেক লেটে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং মিস্টার মুরুগন সহ, মিস্টার ডি অর্জুন সহ, নীলম মিনা সহ, স্মিতা পান্ডে সহ বহু জোন অবজারভার 2-4টে জেলা করে করে একটা অবজারভার অ্যাপয়েন্ট করেছেন, 13 জন সম্ভবত, তাদেরকে দিয়েছেন, অনেক লেট করেছেন। এবারে আপনি তখন বললেন আচ্ছা যা হয়েছে ওই 58 লাখ গেছে, এবার হিয়ারিংটা সামলে নেব। হিয়ারিংটা সামলে নেব কিভাবে? কেউই একটা আরডি মিনাকে দিল্লিতে আপনি ভাববেন 12 বার এক্সটেনশন দিয়েছে, 12 বার, 60 বছরে রিটায়ার করার পরে 12 টাইম এক্সটেনশন। এ তো একদম এক্সেপশন কেস, পশ্চিমবঙ্গটাকে যে জায়গায় নিচ্ছেন আপনি। এবারে যাদেরকে চিফ সেক্রেটারি করেছেন আর হোম সেক্রেটারি করেছেন, এটা তো কোথাও হয় না। আইএস-আইপিএসরা সহ্য করছেন কি করে? আমি তো দীর্ঘদিনের ল মেকার, আমি নিজে বলছি। আপনি মাননীয় নন্দিনী দিদিমণিকে সিএস করেছেন, তার থেকে সিনিয়র হচ্ছে ফিনান্সের সেক্রেটারি প্রভাত মিশ্র। প্রভাত মিশ্র গিয়ে বলবেন তো ম্যাডাম রিপোর্ট করতে হবে। আপনি 2004 ব্যাচের জগদীশ মিনাকে করেছেন হোম সেক্রেটারি, আর এবারে আপনার তো পছন্দের ডিজি সম্ভবত আটকে গেছে, পছন্দের ডিজি আটকে গেছে, তার টাইমও শেষ হয়ে এসেছে 31শে জানুয়ারি। এবারে আপনি ডিজি একটা কাউকে করবেন। 2004-এর হোম সেক্রেটারি ডিজিকে রিপোর্ট করতে হয় প্রথম কার কাছে? এইচএস এর কাছে। এইচএস রিপোর্ট করে পুলিশ মিনিস্টারের কাছে, সেটা আপনি হোম প্লাস সিএম। 2004-এর লোক আপনি হোম সেক্রেটারি করেছেন, আর তার থেকে সিনিয়র হবে ডিজিপি। যাকেই করতে পারেন, যেসব নাম শুনছি বাজারে, অনুজ শর্মার নাম শুনছি, পীযূষ পান্ডের নাম শুনছি, আমি বললাম পাল্টে যাবে হয়তো, কারো পৌষ মারবে, কারো সর্বনাশ হবে। তা আপনার হোম সেক্রেটারিকে গিয়ে রিপোর্ট করবে তার সিনিয়র আইপিএস। প্লিজ ভাবুন, এই সিস্টেম মেনে নেওয়া যায় না। তাই মুখ্যমন্ত্রীর চিঠির যা যা অভিযোগ তার পাল্টা যুক্তি, তথ্য, প্রামাণ্য দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে বলেছি আগের দুটো চিঠির পরিণতি যা হয়েছে, তৃতীয় চিঠির মুখ্যমন্ত্রীর একই পরিণতি হওয়া উচিত এবং 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোবে, 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে এবং দেখবি আর জ্বলবি লুচির মতো ফুল। দাদা, মুখ্যমন্ত্রী এখন বলছেন যে যারা দিল্লি থেকে, দিল্লির নির্দেশে বাংলার কিছু বিজেপি নেতাদের নির্দেশে নাম কাটছেন, তাদের বাবা মায়ের কাগজপত্র আছে তো, তাদের নাম আছে তো। দিল্লির বাবুদের লাড্ডু খেয়ে খেচু খেচু এই সমস্ত দেখিয়েছেন, ব্যঙ্গমা ব্যঙ্গমীদের গল্প করা হচ্ছে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এটা 2-3 বছর সময় নিয়ে তো করাই যেত। উনি যেভাবেই হোক এপ্রিল মাসটা পার করাতে চাইছেন। উনার সমস্যা এটা। বিহার তো উদাহরণ, এসআইআর তো প্রথম স্টার্ট হয়েছে 24শে জুনের পরে বিহারে, দেশে এসআইআর চালু হয়েছে 24শে জুন, ফেজ ওয়াইজ হচ্ছে। ফার্স্ট হয়ে গেছে বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে লড়বো না, তারাই তো লড়েছেন, গোহারান হেরেছেন, তারপর তো মুখ বন্ধ। সুপ্রিম কোর্টে শুধু বিহারের আরজেডি নেতারা যাননি, আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন। আপনার সরকার, পশ্চিমবঙ্গ সরকার অযাচিত ভাবে পার্টি হয়েছিল, সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি। আপনি নয় ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলবেন, বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলবেন
দিল্লির বাবুদের কথাই চলে, সে বলতে আপনি পারেন, কিন্তু সুপ্রিম কোর্টে আপনি যে গেছিলেন তার পরিণতি কি হলো এটা বাংলা পশ্চিমবঙ্গে জানতে চায়। আপনি যে সমস্ত লয়ারদের দাঁড় করান সেই সব লয়ারদের 40 লাখ 50 লাখ 60 লাখ টাকা করে মুখ খুললেই দিতে হয়। আপনি কার টাকা দিয়ে তাদের পেমেন্ট করছেন? আমাদের টাকা দিয়ে। আমি বিজেপি, কেয়া ঘোষ বিজেপি, আপনারা সাংবাদিক, ছেড়ে দেন, আমরা তো নাগরিক। আমাদের তো প্রত্যেকের প্যান কার্ড আছে, ইনকাম ট্যাক্সের ফাইল আছে। সিলিং এর বাইরে গেলে এখন তো নরেন্দ্র মোদীজির সরকার 12 লাখ পর্যন্ত আপনাদের এক্সাম করে বিরাট সুবিধা করে দিয়েছে, বিরাট সুবিধা করে দিয়েছে মধ্যবিত্তদের। এটা একটা বড় মোদীজি যেটা দিয়েছেন, এটা আপনারা নিজেরা বুঝতে পারছেন ক্যালকুলেশন করে বছরে কত টাকা সেভ করছেন। তারপরেও আমরা তো ট্যাক্স পেয়ার, আমরা জানতে চাইবো না? আপনি এত বড় বড় লয়ার দিয়ে দাঁড় করিয়েছিলেন, অযাচিত বিহারের কেসে পার্টি হয়েছেন। সুপ্রিম কোর্ট কি বললো? সুপ্রিম কোর্ট স্টে দিল না। সুপ্রিম কোর্ট বললো এটা ইলেকশন কমিশনের কাজ, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। স্বাধীনতার পরে 8 বার হয়েছে, এটা 9ম বার। সুপ্রিম কোর্ট কি বললো? বললো জেনুইন কোনো নাম বাদ গেলে একদম সোজাসুজি সুপ্রিম কোর্টে চলে আসবেন, আমরা প্রোটেকশন দেব নাগরিকদের। আর্টিকেল 226 মৌলিক অধিকার। আপনাকে ভোটার প্রাপ্তবয়স্ক হলে ভোটাধিকার আপনি পাবেনই। তা মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে, এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাওয়া। যে দিল্লির কথায় নাম কেটেছে, বৈধ ভারতীয় নাম কেটেছে, সুপ্রিম কোর্টে তো মামলা ক্লোজ হয়নি, পেন্ডিং রয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিবে যে এই 6 লক্ষ নাম জেনুইন পাওয়া গেছে, আপনাকে তুলতে হবে। বলছেন রক্ষাকালী ভবতারিণী বিপত্তারিণী বাংলাকে রক্ষা করবে, কেউ ধ্বংস করতে দেবে না। আজকে রক্ষাকালী ভবতারিণী, মা বিপত্তারিণী সবাই রক্ষা করবে, সবাই রক্ষা করবে, উনাকে তাড়িয়ে রক্ষা করবে। কারণ উনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছিলেন। আর মা বিপত্তারিণী, মা রক্ষাদায়িনী, যেসব মায়েদের নাম বলছেন, এই মারা সব সনাতন মতে পূজিত হন, শাস্ত্র মতে পূজিত হন। আর আপনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম করে বলেছেন। আপনি হিন্দুদের অন্যতম বড় ধর্মীয় কার্যক্রম কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলেছেন, অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি, অন রেকর্ড। ন্যাচারালি আপনাকে এরা তাড়াবে, আপনার ডাক মা নিশ্চয়ই শুনবে। সেই কারণেই আপনি নজরুল মঞ্চে গিয়েছেন, আমার যাওয়ার সময় হলো দাও বিদায়। তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলছেন পূর্ব মেদিনীপুরে। আমি মন্তব্য করবো না। আমার মনে হয় বিপদে ফেলে লাভ, বিপদে ফেলে লাভ। ওদের আছে, ওদের নেত্রীরই তো আপনি দেখছেন না, ওদের সেকেন্ড ইন কমান্ড বারুইপুরে ওই র্যাম্প শোতে কত কোটি টাকা খরচ হয়েছে কেউ জানে না। র্যাম্প শোতে আমার বক্তব্য শোনাচ্ছে, এবং সেটা যে পিসির বিরুদ্ধে যাচ্ছে সে বোধ বুদ্ধিও ওর নেই। আমি জানি না, কয়েক কোটি তো হবে। যা আমরাও তো অর্গানাইজ করি, আমি তো খুব ছোট বয়স থেকে কলেজের কালচারাল সেক্রেটারি, গেম সেক্রেটারি, ফাংশন টাংশন করাতাম, সব জানি। তো স্বাভাবিকভাবে অনেক খরচ হয়েছে। তা আমি ওই পার্টে না গিয়েও বলি, এই যে মাননীয় TV9 যে প্রশ্নটা করেছে, তাতে এদের সবসময় তো আমার কথাই ভাবে, আমার কথাই বলে। নইলে ওনাদের এত বড় ইভেন্ট আপনারা অনেকেই লাইভ করছেন, করতে বাধ্য হন, অনেকেই আবার ভালোবেসে করেন। তা সেখানে আমার বক্তব্য শোনাচ্ছেন। আমি বলেছি, কি বলেছি, যে ইউনূসের বাংলাদেশের সরকারের থেকেও পশ্চিমবঙ্গ সরকার খারাপ। এটাতে ওর বোঝা উচিত ছিল ওটা অতি খারাপ, এটা তার থেকেও আরো অতি খারাপ। এই বোধবুদ্ধি নেই, যেটা পিসির বিরুদ্ধে চলে গেল। কারণ এখানে জোড়া খুন করিয়েছেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস, স্টাইল তো এক, পশু কাটার তরবারি দিয়ে কেটেছেন। আর ওখানে উনি অনেক খুন করিয়েছেন, মোল্লা ইউনূস একটা স্পেশাল হত্যা করিয়েছেন জ্যান্ত লোককে, দীপুচন্দ্র দাসকে।
তা আমি যে বললাম যে ইউনূসটা তো খারাপ, এটা আরো খারাপ। এটা তো কার বিরুদ্ধে গেল নিজেই জানে না। এটা হয় ছাত্র রাজনীতি না করলে, যুব রাজনীতি না করলে, বিরোধী রাজনীতি না করলে, প্রিজন ভ্যানে না উঠলে, মামলা না খেলে, মাথায় বাড়ি না খেলে, ৫,০০০ পুলিশ নিয়ে হেলিকপ্টার চার্টার ফ্লাইটে ঘুরলে, অর্জুন সিং তো আবার জুতোর দামও বলে দিচ্ছে। যা হয় তাই হচ্ছে, আমি বলি না, আমি ব্যক্তিগত আক্রমণ করি না, আমার লড়াই রাজনৈতিক লড়াই। ফেসবুকে আপনি পোস্ট করেছেন মহিষা দলের একটি ঘটনার কথা, উনি আজকে বিপদতারিণী মা বিভিন্ন মায়ের নাম করেছেন, কিন্তু এই পশ্চিম সরস্বতী মার মুন্ডু কেটে দিয়েছে। এই মায়েদের সুরক্ষা কে দেবে? এই মায়েদের সুরক্ষা কে দেবে? এই মায়েদের সুরক্ষা বিপত্তারিণী মাই দেবে, মা কালী দেবেন। সেটা হবে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে। কিন্তু বারবার এরকম নন্দীগ্রামের সোনাচূড়ার সিংহবাহিনী মা, অথবা জানকীনাথ মন্দিরে ভগবান রাম এবং জানকী মা, আর রিয়াপাড়ার সিদ্ধিনাথজিও ভগবান, আশীর্বাদটা আমাকেই দিয়েছিলেন, ওই জন্য উনি ওখানে এসেছেন। আর আজকের মহিষা দলে সরস্বতী মূর্তি ভাঙার মধ্য দিয়ে এ তো ক্রমান্বয়ে চলছে। উনি যে সাগরে গিয়ে সব কথা বলছেন, ওই সাগর থেকে 40 কিলোমিটার দূরে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে উনার মঞ্চে যে বসে আছে কোটেশ্বর রাও 500 পুলিশ নিয়ে গিয়ে হিন্দুদের লাঠি পেটা করে প্রিজন ভ্যানে তুলেছিলেন। এর থেকে লজ্জার অন্য কিছু হতে পারে না। ওনার আগে গলবস্ত্র হয়ে ক্ষমা চাওয়া উচিত যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে কোটেশ্বর ভুল করেছে, আমি তার হয়ে ক্ষমা চাইতে এসেছি। সব কথা না বলে এটা দিয়ে ওনার শুরু করা উচিত। ডোমিসাইল সার্টিফিকেটের কথা আপনি বলছিলেন, ডোমিসাইল সার্টিফিকেট এসডিওর কাছে রাখা এটা কতটা ডেঞ্জারাস? কারণ যে কেউ যদি এরকম হয় তাহলে তো ডেঞ্জারাস তো আছেই। এদের পরিণতি এরা ভাবছে এই সরকার থাকবে, এরা ভাবছে যে মুসলিম জনগোষ্ঠী আগের মতো এদেরকেই ভোট দেবে, এরা ভাবছে আগের মতোই ক্যানিং, ভাঙড়, দিনহাটা, সিতাই, শীতলকুচিতে লুট হবে, এরা ভাবছে। কিন্তু লিগ্যালি কি এরকম? এটা সিপিএমও ভাবতো, সিপিএমও ভাবতে পারেনি যে যাদবপুরে বুদ্ধবাবুর মতো সিটিং চিফ মিনিস্টার হেরে যাবে। তা ভাবতে অসুবিধা নেই, দিবা স্বপ্ন বলা হয়, দিনের বেলাও স্বপ্ন দেখতে আপনার অসুবিধা কোথায়? সেইটা ক্যানিং এর এসডিও ভাবছে, তাকে ডিএম বলেছে, তাকে চিফ সেক্রেটারি বলেছে যে দেদার দাও, দেদার দাও, আমরা তো আছি, বুঝে নেবো। আইপ্যাক বলেছে আরে আমরা সামলে নেব, আমরা রিপোর্ট না করলে তো আপনি কম্পালসারি ওয়েটিং এ চলে যাবেন, আপনাকে কল্যাণীতে ট্রেনিং ইনস্টিটিউটে পাঠিয়ে দেবে। তা আপনি ভালো থাকতে গেলে, বাংলো গাড়ি ফাড়ি নিয়ে সুন্দর করে ঠিকঠাক থাকতে গেলে আপনাকে এগুলো করতে হবে। যে মূর্খরা জানে না যে 10 বছরের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় না। এই মূর্খরা জানে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওবিসি সার্টিফিকেট, ওবিসি কমিশন অনুমোদিত তালিকার বাইরে কেউ ওবিসি হলে সেই সার্টিফিকেট হিয়ারিং এ অ্যাকসেপ্ট হবে না। জানে না, এরা জানে না বার্থ সার্টিফিকেট এখন ইস্যু করা যায় না, অনলাইন হয়ে গেছে। জানে না বলেই আজকে গণেশ কুমারজিকে ব্ল্যাঙ্ক ফায়ার করে দিচ্ছেন, ভাবছেন ঘাবড়ে যাবে, ভাবছেন কেউ কিছু বলবে না। যে রাজ্যে বিজেপি আছে 2,33,00,000 ভোট মানুষের সমর্থন নিয়ে 39% ভোট। এ রাজ্যে বিরোধী দল আছে, বিরোধী দল নেতা আছে। আমাদের দায়িত্ব ইলেকশন কমিশনকে উনার সবগুলো তথ্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান, পুরনো ভোটার লিস্টে মৃতদের ভোট ছাপ্পা মেরে, ভুয়া ভোট মেরে দিয়ে 58 লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান, যেভাবে 24-এ তিনি বা তার লোকেরা 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন, বিকেল 4টে থেকে 6টা 2 ঘন্টা করে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে চান। কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না। প্রধান বিরোধী দলের কাজ যেটা সেটা করা, সিপিএম এর কাজ ভেনেজুয়েলায় বোম পড়লো কেন জবাব চাই, জবাব দাও। আর আমাদের কাজ বেকারদের চাকরি নেই, টাটা নেই, বাংলাকে বাঁচাতে হবে, নারীর সুরক্ষা নেই, কন্যার নিরাপত্তা নেই, অবহেলা বিচার পাইনি, তামান্না বিচার পাইনি, এটাই আমাদের আওয়াজ।
পুলিশের সাথে গোপন মিটিং করে ভবানীপুরে কি যেতে চাইছেন পুলিশ মন্ত্রী? কারণ বিএলএর সাথে মিটিং করে তো কোনো সুবিধা তিনি পেলেন না। যেতে পারবেন বিএলএ 2 দেশ ও পার্টির লোক না, পুলিশ তো ওখানে কাজ করছে, ও ইনফরমেশন কারেক্ট। শুধু তাই নয়, ভবানীপুরে সার্ভে বিল্ডিং এ যারা ইআরও আছে তাদেরকে নিয়ে গত পরশুদিন হাওড়া সদনে ফিরাদ হাকিম তিনি ওখানে একটা কর্মসূচি করেছেন, খাওয়া দাওয়া হয়েছে, ভাব ভালোবাসা হয়েছে। তাতে আপনার ইনফরমেশন কারেক্ট, কিন্তু এই ইনফরমেশনটাকেও ঠিকঠাক করার জন্য আমরাও জেগে আছি, আমরাও লেগে আছি। 44,515 ভোটার বাদ গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আছে, এটুকু বলে দিই। মুখ্যমন্ত্রী বলছেন সুপ্রিম কোর্ট আজকে জালি দাঙ্গা মামলায় সার্জিল ইমাম আর উমর খালিদকে আবেদন খারিজ করে দিয়েছে। গোটা বাংলা সহ গোটা দেশ জুড়ে পরিকল্পনা ছিল তাদের হামলা করার, এবং এই একদম জামাতি স্টাইল, বাংলাদেশের মডেল। এরা ভারতবর্ষের গণতান্ত্রিক সরকার, রাষ্ট্রবাদী সরকার, যারা ভারতবর্ষের মানুষের কল্যাণের জন্য কাজ করছে, ভারতীয়দের কল্যাণের জন্য কাজ করছে, তাকে অস্থির করা এদের প্ল্যান। এবং সুপ্রিম কোর্টের আজকের এই সিদ্ধান্ত ভারতবাসী হিসেবে প্রত্যেকে ওয়েলকাম করবেন, এটা খুবই প্রয়োজন ছিল। दादा आज पश्चिम बंगाल के मुख्यमंत्री আমি হিন্দি में जा रहा हूँ। हाँ? এলএনটি কে দায়িত্ব দিল সেতু নির্মাণ করার জন্য, এই যে গঙ্গা কি এলএনটি কি করে সেতু নির্মাণ করবে? আমি জানি না। আপনাদের প্রথম কথা বলি, ওইটা হচ্ছে জাতীয় জলপথ মুড়িগঙ্গা। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, জাতীয় জলপথের এনওসিটা দেখান। আমি মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ক্যাবিনেট মিনিস্টার মাননীয় এমএস শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছি। রাজ্য সরকার এনওসির জন্য কোনো প্রসেসই করেনি। 1, 2, ব্রিজটা মুড়িগঙ্গার উপরে হলেও তার অ্যাপ্রোচ রোড স্থলপথ দিয়ে হবে। নো ল্যান্ড অ্যাকুইজিশন ইয়েট। 2, নো ল্যান্ড অ্যাকুইজিশন। 3, সয়েল টেস্ট নেই। 4, আরএফপি বানানো হয়নি। 5, কোন কাগজে, কোন চ্যানেলে, কোন পোর্টালে টেন্ডার নোটিফিকেশন হয়েছে আমাকে কপি দিন। নো টেন্ডার, নো ওয়ার্ক অর্ডার, নাথিং এলস। এটা আরেকটি মিথ্যা। দেউচা পাঁচামিতে 1 লক্ষ লোকের চাকরি বা তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের মতো এটি আরেকটি ধাপ্পা। কপিল মুনির আশ্রমে গিয়ে এরকম মিথ্যাচার কেউ করতে পারে, আমি অন্তত কল্পনায় আনতে পারি না। 1700 কোটি টাকা খরচা করা হবে বলেছেন। কে বলেছে 1700 কোটি? আপনি আগে জাতীয় জলপথ, বাংলাদেশের ওই দিক দিয়ে জাহাজ যায়, সমস্ত বাংলাদেশ কেন আরো ডিপ সিতে যে সমস্ত দেশ আছে ওইটা হচ্ছে তার প্যাসেজ। আপনি এনওসি চেয়েছেন, দিতে হবে তো রামেশ্বরমের মতো ফোল্ডার ব্রিজ করতে হবে। আপনি বলে দিলেই হবে নাকি? আপনি সামনে ভোট করবেন বলে যা খুশি সাগরে আপনি জিতবেন না। আর ওখানে রামেশ্বরমের মতো ব্রিজ বিজেপি করবে, ভারত সরকারের অর্থে করবে, জাতীয় জলপথ ইনল্যান্ড ওয়াটারওয়েজ করবে। আপনি করতে পারবেন না। আপনি ওয়ার্ক অর্ডার নেই, টেন্ডার নেই, জমি অধিগ্রহণ হয়নি, অ্যাপ্রোচ রোডে নট এ সিঙ্গেল ডিসমিল ল্যান্ড অ্যাকোয়ার্ড বাই দি স্টেট গভর্নমেন্ট। আপনাদের বলেই যাচ্ছে পেমারুম, আপনারাও চালিয়ে যাচ্ছেন। কেন চালাচ্ছেন? আপনারা জানতে চাইবেন না? এই কদিন আগে যে দুর্গাঙ্গনের নামে চিটিংবাজিটা করলো, 2 লোক 4 কোটি টাকার ল্যান্ড ফিলিং করে দিল, পেমেন্ট নিয়ে নিল। সেখানে মুসলিম ল্যান্ড ওনাররা আপত্তি করলো। 1 ফাইন মর্নিং ওখানে প্যান্ডেলটা পড়ে আছে, আরেকটা জায়গায় প্যান্ডেল বাঁধিয়ে জেসিপি দিয়ে নোংরা পরিষ্কার করে আলো জ্বালিয়ে দিয়ে ফাউন্ডেশন স্টোন লেইং করে দিল। নো টেন্ডার, নো ওয়ার্ক অর্ডার, নো ডিজাইন, নাথিং এলস। এরকম তো কোনো রাজ্য হয় না, তো হইই হবে। এই জন্যই তো ক্যাগ বলে গেছে। কদিন আগে ক্যাগ রিপোর্ট হাইকোর্টে মালদায় এসেছে, 100 কোটি টাকা দুর্নীতি হয়েছে শুধু বন্যার ত্রাণে। এই যে আজকে চার্জশিট সিবিআই,
মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম। শুধু একা কামারহাটি মিউনিসিপ্যালিটিতে 200টা ঢুকিয়েছে, ইনক্লুডিং সুজিত ঘোষের 2 শালিকা। অনেকেই ভাবছেন যে সিবিআই ফাইনাল চার্জশিট মানে রিলিফড, না বন্ধু, মানি ট্রেল হয়েছে। তো পিএমএলএ কার আছে? ওয়েট এন্ড সি। আইনের বাইরে যেতে পারবেন না, দেশের আইন এখনো জিন্দা আছে, আমরাও ছাড়বো না। ফিরহাদ হাকিম থেকে, সুজিত ঘোষ থেকে, রথিন ঘোষ থেকে, সাউথ দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই থেকে ছাড় কেউ পাবেন না। কামারহাটির গোপাল সাহা থেকে ব্যারাকপুরের উত্তম দাস, 17টা চেয়ারম্যান, ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। ভারতীয় জনতা পার্টিকে আনুন, মে মাস থেকে চোরেদের ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। दादा आज गंगा सागर में मुख्यमंत्री ने नींव रखी है गंगा सागर ब्रिज का, क्या प्रोटोकॉल फॉलो नहीं किए गए? प्रोटोकॉल नहीं, completely IOS and election stand. It's the Mudiganga passage is complete under the inland waterways. ये नेशनल वाटरवेज है, ये इंटरनेशनल वहां से बांग्लादेश से होते हुए सब जो शिप, जो कार्गो शिप, उसका वो पैसेज है। मेरा साथ सेंट्रल दोनों मिनिस्टर का, कैबिनेट मिनिस्टर का, एमओएस का साथ बात हुआ है। स्टेट गवर्नमेंट की ओर से एनओसी का प्रेयर ही नहीं किया है। हमारी स्टेट का जो वाटरवेज का है और सेंट्रल इंटरनेशनल सब है, सब पूरा उसका अलग अलग लिस्ट है। ये जो मुड़ीगंगा पैसेज है, ये तो इंटरनेशनल आप कार्गो जाता है, लेकिन ये आता है देश की इनलैंड वाटरवेज जातीय जलपथ के अंदर। एनओसी नहीं लिया, उसमें लैंड एक्विजिशन नहीं हुआ, आपका डीपीआर आरएफपी नहीं हुआ, डिजाइन नहीं हुआ। पिछले साल का जो बजट हुआ था उसमें ओनली 100 करोड़ सैंक्शन प्रोविजन था, 100 करोड़ का लैंड एक्विजिशन के लिए। आज 1700 करोड़ का उन्होंने शिलान्यास कर दिया, जिसका वर्क ऑर्डर भी नहीं है, टेंडर भी नहीं हुआ है, डिजाइन भी नहीं हुआ है, लैंड एक्विजिशन भी नहीं है, आईएओआई का आपका एनओसी भी नहीं है। इट्स ए ग्रेट फ्रॉड। इट्स ए जनता का साथ, जनता को पूरा ये जो चुनाव आ रहा है, ये झूठा आश्वासन देने का काम और मीडिया ट्रेल करने का काम कर रहा है। तो खींच मेरी फोटो, इसके अलावा इसमें कोई जमीनी हकीकत नहीं है। हटाने की धमकी मिली है क्योंकि बांग्लादेश में जो घटना घट रही है अभी, दीपू 10 जनवरी की घटना, और इसके बाद से हम लोग लगातार ये कवरेज कर रहे थे, लेकिन जी मीडिया के हर ऑफिस में ये फोन आया है। आज सुबह से कल सर्वर जैम किया गया और बांग्लादेश और पाकिस्तान के नंबर से फोन आके वो बॉम्बिंग करने की धमकी दे रहा है। হ্যাঁ, রাজ্যটাকে শান্তিতে থাকতে দেন, আর অবজারভারদের উপরে ওই জেলা পরিষদের মহিলাদের নামিয়ে দিয়ে হামলাবাজি বন্ধ করুন, অফিসারদেরকে ধমক চমক বন্ধ করুন। সুপ্রিম কোর্টে আগেও গেছিলেন, এখনো যাওয়ার সুযোগ আছে, জানান। দাদা এখন যে আমাদেরকে উত্তক্ত করেন না, বাংলার লোককে শান্তিতে রাখুন, আপনি ওখানে গিয়ে লড়ে আসুন। दादा जैसे ही चुनाव आता है तो दुर्गा आंगन की घोषणा की गई और उसके बाद जी न्यूज वाला बोलिए, जी न्यूज वाला बोलिए। जी न्यूज से हर ऑफिस को उड़ाने की धमकी मिली है। कल रात से सभी सर्वर को ब्लॉक किया गया है और सुबह से लगातार ये कॉल मिला कि बांग्लादेश का खबर आप लोग नहीं दिखा सकते। ये तो देश विरोधी ताकत का काम है। आपका काम आप कीजिए और जो कानूनी कार्रवाई करना चाहिए ये आप दीजिए। मैं जब डिप्टी हाई कमिश्नर का सामने धरना प्रदर्शन दिया था तब मेरा पास भी आया था एमडी इमोन, ये देखिए ये आया था, शुभेंदु योर टाइम इज अप, बी केयरफुल, यू विल सी माई lying dead on the pier at night, you son of bitch, pray to the God, you
love to save you. Inshallah, I will feed your throat to the street dogs. I mean, this is, it's not new. डरने का कोई जरूरत नहीं है, लेकिन जो कार्रवाई करना चाहिए वो होना चाहिए. सेकंड, मोहम्मद लिटन, ये सऊदी अरेबिया से मुझे ये भेजा था. कब भेजा था? ये देखिए, ये कुछ दिन पहले, वो जो डेप्यूटी हाई कमिश्नर में गया था. Where are you? You child of the beast. Where are you now? Give me a little location of Indian soil. I will show you your wealth and people on the streets. You child of the beast. देखिए, बड़ा लंबा इंग्लिश. ये कोई मैं उसको सार्वजनिक नहीं किया. आप जी न्यूज में आया था. हर ब्यूरो को उड़ाने की धमकी. ये तो कर रहा है. इसलिए सब राष्ट्रवादी ताकत को, सब मीडिया हो सकता है, देश का नागरिक हो सकता है, पब्लिक रिप्रेजेंटेटिव हो सकता है, हर देशभक्त को, भारतीयों को एकजुट होकर इसको खिलाफ लड़ना चाहिए. जी अपने देश की हित में काम करे. पूरा देश जी न्यूज का साथ है. দাদা আরে আমি একটা করি হিন্দিতে দাঁড়াও না ভাই এতক্ষণ ধরে তো वेट করছি दादा जे चुनाव आते ही दुर्गा आंगन का जिस तरह से फाउंडेशन स्टोन ले करना, ब्रिज का फाउंडेशन स्टोन ले करना, क्या ये हिंदू वोट को पाने के लिए कोशिश की जा रही है? इट्स टू लेट. ममता बनर्जी जो पत्रकार सम्मेलन आज में शुरू किया 2019 से, यहाँ हिंदू के ऊपर अत्याचार करने के लिए जो जो काम करना चाहिए वही ममता बनर्जी की सरकार किया. पहले सीए को एनआरसी करके पूरा प्रदेश में आग जलाने का काम किया. वक्फ अमेंडमेंट बिल लेकर पूरा प्रदेश में आग जलाने का काम किया. और उन्होंने राम मंदिर उद्घाटन का दिन 22 जनवरी उन्होंने राम मंदिर के खिलाफ कलकत्ता में जुलूस निकला. उन्होंने लीड किया. उन्होंने कुंभ मेला के दौरान असेंबली की फ्लोर में मृत्यु कुंभ बताया. एक कुंभ नहीं है. उन्होंने हिंदू धर्म को गंदा धर्म बताया और रोज हिंदू देव देवी तोड़ रहा है बंगाल में, जैसे बांग्लादेश के जमात लोग कर रहा है, एक्सट्रीमिस्ट कर रहा है, बांग्ला में हो रहा है. आज सुबह ईस्ट मिदनापुर का महिषादल पुलिस स्टेशन में एक साथ बहुत सारा सरस्वती माँ की मूर्ति जो तैयार हो रहा था. आने वाला दिन में सरस्वती पूजा है, बाग देवी का पूजा है, उसको पूरा मूर्ति तोड़ने का काम कुछ एक्सट्रीमिस्ट ने किया. और एक्सट्रीमिस्ट तो कर रहा है ममता बनर्जी का खुद पुलिस ने. कुछ दिन पहले काकद्वीप का सूर्यनगर में माता काली को प्रिजन वैन में उठाकर लेकर थाना में चला गया. इसलिए इट इज टू लेट. हिंदू समाज अपने सुरक्षा और देश हित में इस बार ये सरकार को हटाने के लिए तैयार है. इसलिए चुनाव जितना नजदीक आएगा ममता बनर्जी को इस बार सब करना पड़ेगा. ये कॉम्प्लीटली ड्रामा है. हिंदू समाज और राष्ट्रवादी नागरिक, उसमें राष्ट्रवादी मुस्लिम भी है, सब लोग इस बार चेंज की पक्ष में है. मोदी जी का नेतृत्व में एक राष्ट्रवादी सरकार बनाने का लिए बंगाल तैयार है. So BCCI dropped a Bangladeshi player from the KKR team, and now Bangladesh has decided not to telecast the World Cup and IPL in Bangladesh. What do you have to say on that? Regarding this issue, I am not passing any comment. বলছি মুখ্যমন্ত্রী BCCI is the competent authority. I think they will tackle whole issue. Sir, and also in the They are acting in favor of the Indian citizen. Sir, also today the Supreme Court has denied bail to Umar Khalid and Sharjeel Imam in the Delhi riots case in CA. How do you see that? Because they were As a MLA of the West Bengal, as a citizen of the देश के नागरिक, Indian citizen, I welcome it. It's a very appropriate order. देश हित के लिए बहुत अच्छा हुआ. And sir, what is your take on this? The letter which was sent to the ECI by Mamata Banerjee saying that domicile certificate should be granted in the state of West Bengal. The election commission
is acting as per the acts and rule framed by the Parliament, because Election Commission is the constitutional body. In question of domicile certificate, already there is enough provision. They are acting within the provision. Mamata Banerjee's government want extraordinary favor. It's not possible in law. In question of OBC certificate, already Supreme Court and Calcutta High Court passed a order, the cut-off date and year, as well as the OBC caste approved by the National OBC Commission. It's the final. The TMC and the state government always trying to vitiate the process of SIR. They are against the SIR. Okay. বলছি একটা বিষয়, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে পাঁচালী, এই যেটা আপনি আবার একটা পাঁচালী করেছেন না, যেটা আমি কেন করতে যাব? নন্দীগ্রামে চলছে, যেটা মানে গোটা পশ্চিমবঙ্গে চলছে, বিজেপি অফিসিয়াল পেজ। হ্যাঁ, ওটা নিয়ে বলেছেন যে পাঁচালী কোনোদিন তো পড়েনি, ওই জানেও না কিভাবে পাঁচালী পড়তে হয়, বলে উনি লক্ষ্মীর পাঁচালী পড়েছেন এবং বলছেন এই পাঁচালীকে মানুষকে এটা অবজ্ঞা করা হচ্ছে, এই পাঁচালীর ব্যাপারটাই উনি জানেন না, তাই জন্যই এইভাবে পাঁচালীকে কটাক্ষ করছে। উন্নয়নের পাঁচালী ওরা কাকে বলছেন? আপনাদের উদ্দেশ্যে বলেছে। আমার উদ্দেশ্য আপনারা ব্যঙ্গ করছেন, ব্যঙ্গ, চোরেদের চোর বলা হয়েছে। উনি যদি এত কাজ করেছেন, পাঁচালী উন্নয়নের পাঁচালী শোনানো হচ্ছে। আপনি প্রথম তো আপনি লক্ষ্মীর পাঁচালীকে ওইভাবে নকল করে আইপ্যাকের তৈরি গান বাজাতে পারেন? আপনি বলুন, আপনি পারেন বাজাতে? আপনি যা করেছেন মানুষকে যাতে বিভ্রান্ত, সকাল থেকে কানের কাছে ঘ্যানের 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 করছে আপনার লোকরা। আপনার সত্যি কথাটা এবার বলে দেওয়া হচ্ছে। ডাবগ্রাম ফুলবাড়ির কিছু তরুণ যুবক তারা তৈরি করেছেন, গোটা রাজ্যে ছড়িয়ে গেছে, আমি গ্রহণ করেছি, আমাদের রাজ্য বিজেপি গ্রহণ করেছে। এটা খারাপ কিছু নয়। আর উনার গায়ে লাগছে, উনি এই শব্দটাতে ভীষণ ইরিটেটেড হন, চোর শব্দতে। অমিত শাহজি এসেছিলেন, একটা সভা ছিল, তিনি হঠাৎ করে একটা কালো চাদর গায়ে দিয়ে বসে পড়েছিলেন অ্যাসেম্বলির সামনে আম্বেদকরের মূর্তির নিচে। আমি ঢুকে উনাকে তাড়া করেছিলাম কার্যত, চোর চোর বলে। আপনি দেখবেন অ্যাসেম্বলির ভিতরেও উনি আমাকে সাসপেন্ড করান ওই চোর শব্দটা যাতে না শুনতে পায়। এত ভয় কেন? আর আপনি 200% যদি কাজ করে থাকেন, সব রাস্তা নাকি একদম চকচকে ভাত ঢেলে খাওয়ার মতো রাস্তা, সব হসপিটাল নাকি এত ভালো, আপনার স্বাস্থ্যসাথীর কার্ড জগৎ সেরা, আপনি মাঝে মাঝেই বিভিন্ন রকমের পুরস্কার পাচ্ছেন, তা আপনাকে ওই সকাল থেকে ঘ্যানর 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 মাইকবাজি ঘুরাতে হচ্ছিল? আপনাকে করতে হচ্ছে কেন ভাই? আপনি যা যা করবেন, সেই যে ভাষায় কথা বললে আপনি আপনার ওই চোর ডাকাতের গ্যাংরা খুশি হবে, সেই ভাষাতে উত্তর দেবো আমরা। বলছেন বাংলায় নো, জনগণ সেই ভাষায় আপনাকে উত্তর দেবে। আপনার ভাইরাল হয়েছে সিউড়িতে একটা পায়খানা তৈরি করছেন 6,16,000 টাকা দিয়ে। চুরির সীমা আছে। বারাসাতে কদিন আগে মর্গের চোখ তুলে বেঁচে দিয়েছেন। এরপরেও আপনাদেরকে বলতে হবে যে তৃণমূল সরকার সাধু। আপনারা নিজেরা অযোগ্য তালিকা দিচ্ছেন। কোন সরকার অযোগ্য চাকরি দিতে পারে? বলুন আপনি। আপনি তো ডিক্লেয়ার করে বলছেন কোর্টে, সয়ার করে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, যে এই 3,000 এই 4,000 এরা অবৈধ, যার মধ্যে আপনার নিজের মামার মেয়ে আছে কিন্নারের। তারপরেও আপনি বলছেন যে উন্নয়নের পাঁচালী পাল্টা চোরের পাঁচালী হলে এটা মা লক্ষ্মীকে অপমান করা হয়। মা লক্ষ্মীকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করুন আর মাথায় হিজাব লাগিয়ে ঘুরুন। আপনাকে এগুলো চিন্তা করতে হবে। দাদা, মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় নো ডিটেনশন ক্যাম্প, মিস্টার গণেশ কুমার বিচার করবে গণ আদালত। বলছেন গণেশ কুমারকে, বলছেন মিস্টার গণেশ কুমার বাংলায় নো ডিটেনশন ক্যাম্প বিচার করবেন গণ আদালত। গণ আদালতে বিচার হবে,
এবারে চুরি করতে পারবেন না, এবারে জিততেও পারবেন না। ভ্যানিশ কুমার বলছে বাবা, ভ্যানিশ কুমার। ব্যক্তি আক্রমণ করা, ভদ্রলোক তো জ্ঞানেশ কুমাররা অনেক সিনিয়র আইএস অফিসার, এগুলো বলে আমরা বুঝি। উনি এগুলো বলে দিয়ে পার্সোনাল, উনি মনোজ আগরওয়ালজিকে বলেছিলেন আপনার দুর্নীতি খুলবো, আপনি অমুক করবো, এ তো ভয় দেখানো। মনোজ আগরওয়ালজি ভয় পাননি, কারণ তার দুর্নীতি আপনি প্রকাশ করতে পারেননি। আপনি ক্রমাগত জ্ঞানেশ কুমারজিকে আক্রমণ করছেন, অমিত শাহজিকে আক্রমণ করছেন। এর কারণ তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি আপনি যে স্টাইলে 15 বছর চালিয়েছেন, যে স্টাইলে নির্বাচনটা করেন, সেই স্টাইলে করতে ওরা দিচ্ছেন না। আপনার কোথাও না কোথাও একটা অসুবিধা হচ্ছে। আপনার সবচেয়ে বড় অসুবিধা হয়েছে আলী জাফতাবকে এখান থেকে সরিয়ে দেওয়ার পরে। সবচেয়ে বড়, আমি তো জানি আপনার পীড়াটা কোথায়। আপনি মনোজ আগরওয়ালকে রাজীব সিনহার মতো করতে পারেননি। 820 কোম্পানি সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখেছিল রাজীব সিনহা। আপনি জ্ঞানেশ কুমারকেও ভেবেছিলেন যে রাজীব সিনহার মতো হবে। তাই সমস্যা হচ্ছে, এটা ব্যক্তিগত আক্রমণ। আমার ধারণা যত এগুলো করবে তত ইলেকশন কমিশন, এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর তার স্বরূপটা বুঝতে পারবে এবং এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা যা করার সবটাই করবে। আমার বারাসাতে সভা আছে, ওখানে মালদা জেলা তৃণমূলের নেতৃত্ব অভিযোগ করছেন এই যে মৌসুম তৃণমূল ছেড়েছেন, এটার পিছনে আপনার ভূমিকা আছে। মালদা জেলা তৃণমূল নেতৃত্ব অভিযোগ, ওনারা বলছেন তৃণমূলটা আমি চালাই। তৃণমূলের লোকেরা আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছে। আমি সেদিন বলেছিলাম গনি খান চৌধুরীর বাড়ির লোকেরা এই তৃণমূলে থাকতে পারে, এর বাইরে আমি কিছু বলি। আর আমি নিষ্ঠার সঙ্গে দল করি। মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার পিছনে, মমতা ব্যানার্জির যদি 100-তে 99 ক্রেডিট হয়, আমারও 1% আছে। এবং মমতা ব্যানার্জির এত বড় রাজনৈতিক উচ্চতা দেওয়ার ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ীজি এবং বিজেপির অবদান আছে। সেদিন যদি 98 সালে বিজেপি ওনাকে আশ্রয় না দিত, অটলজি ওনাকে মেয়ের মতো না তাকে সাপোর্ট দিত, আজকে এই জায়গায় উনি আসতে পারতেন না। 7 বারের সাংসদ ও 3 বারের মুখ্যমন্ত্রী হতে পারতেন। এবং 11-র যে পরিবর্তন, যেখানে আপনি একটাতে নেমে গেছিলেন, 9 সাল থেকে 19টা এমপি নিয়ে ফিরে এসেছেন, সেক্ষেত্রে 100-র মধ্যে 99% আপনার অবদান থাকলেও 1% আমারও অবদান আছে। অতএব আপনি এখন যা করছেন, আপনার লোকেরা এখন যা করছে, কোনো আত্মসম্মানযুক্ত মেরুদণ্ড যাদের শরীরে আছে বলে মনে করে, তারা আপনার দল বা আপনার সঙ্গে থাকতে পারে না। সামাজিক সম্মানটা তো নষ্ট হবে আপনার সঙ্গে গেলে। তাই গনি খান চৌধুরীর বাড়ির মেয়ে রুবিনুরের কন্যা পড়াশোনা আছে, ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে, সে সকালবেলা বাজারে যাবে, কারো অনুষ্ঠানে যাবে, পিছন থেকে বলবে চোরেদের দলের লোক যাচ্ছে। এটা শুনতে কে চায় বলবে? আমি তো এটা বুঝেছিলাম অনেক আগে। তাই 6 বছর আগে থেকে আমি বিজেপিও আমাকে চেয়েছিল, আমিও বিজেপিতে গিয়েছিলাম। রেসিপ্রোকাল ছিল, ওনারাও আমন্ত্রণ করেছিল, আমিও যেতে চেয়েছিলাম। 2-2 4 হয়েছে। आदिवासी महिला बीएलओ को जो तृणमूल कांग्रेस का जो अब तक अरेस्ट नहीं हुआ। दानपुरी में नहीं, दानपुरी में जो इंसिडेंट हुआ है वो बांग्लादेशी घुसपैठिया ने किया है, पुलिस कुछ नहीं कर रहा है। यहाँ बंगाल में कोई सेफ नहीं है, आदिवासी समाज भी सेफ। बीएलओ को हाँ, मुझे जानकारी है। वहाँ का बीजेपी का लीडर मिस्टर देवाशीष मुखर्जी सब भेजा मुझे। आज तक पुलिस कार्रवाई नहीं किया है। हम लोग संपर्क करूंगा, जरूरत होगा तो जो करना चाहिए बीजेपी करेगी। 18 তারিখ প্রধানমন্ত্রী আসছেন, 18 তারিখ সেটা অফিসিয়ালি জানতে পারবেন। আমি আগেও বলেছি, জেলা সভাপতি ভোট সংক্রান্তির পরে প্রধানমন্ত্রীর রাজ্যে তিনি যখনই আসছেন উন্নয়নের ডালি নিয়ে আসছেন এবং সাথে পরিবর্তন সংক্রান্ত বিস্তারিত দল জানিয়ে